ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। হিউম্যান রিপ্রোডাকশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট বাকি থেকে গেছে, অর্থাৎ প্রসেস অফ ফার্টিলাইজেশন আজকের আলোচ্য বিষয়। অর্থাৎ মানবদেহের নিষেক পদ্ধতি কিভাবে হয় এইটা আজকে আলোচনা করব। খুব সহজভাবে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, একদম স্টেপ বাই স্টেপ। পরীক্ষায় যেভাবে আসে, পরীক্ষায় এলে কিভাবে স্টেপ ওয়াইজ লিখতে হবে সেই রকম স্টেপ ওয়াইজ আলোচনা করব। তার সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা হচ্ছে অ্যাক্রোজোম বিক্রিয়া এবং কর্টিক্যাল বিক্রিয়া, এই দুটিও আলোচনা করে যাব। কারণ নিট পয়েন্ট অফ ভিউতে বা এইচএস এক্সাম পয়েন্ট অফ ভিউতে এই দুটো বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো, নিষেক বোঝাতে গেলে প্রথমে যেটা আমাকে জিজ্ঞেস করতে হয় যে নিষেক কাকে বলে। তোমরা সবাই জানো, সবাই বলবে যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। কথাটা পুরোপুরি ভুল নয়, আবার সম্পূর্ণ ঠিকও নয়। কারণ নিষেক হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের স্থায়ী এবং সম্পূর্ণ মিলনকে নিষেক বলে, তাই না? তো সেই প্রোনিউক্লিয়াস কিভাবে মিলিত হয় আজকে এইখানে আমরা দেখব ব্যাপারটা, তাই তো। তো চলো, তার আগে যে জিনিসটা আমাদের দেখে নেওয়া দরকার যে কি কি ধাপে হয়। দেখো, 6টা ধাপ, পরীক্ষায় এলে এই 6টা ধাপ লিখতে হবে। শুক্রাণুর আগমন, শুক্রাণুর সক্ষমতা বা ক্যাপাসিটেশন অফ স্পার্ম, সাক্ষাৎ, শুক্রাণুর সাক্ষাৎ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর সাক্ষাৎ, কন্ট্যাক্ট অফ স্পার্ম অ্যান্ড ওভাম, অ্যাক্রোজোম বিক্রিয়া, তারপরে লিখবে কর্টিক্যাল বিক্রিয়া এবং 6 নম্বর পয়েন্ট হবে নিউক্লিয়াস দুটির মিলন। এইটা কিভাবে হয় জানতে হলে প্রথমে আমাদের ডিম্বাণুর গঠন এবং শুক্রাণুর গঠনটা জানতে হবে। ডিম্বাণুর গঠন, শুক্রাণুর গঠন অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। প্লেলিস্টে গিয়ে, হিউম্যান রিপ্রোডাকশন প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। যারা দেখোনি তারা একটু ওভারভিউ দেখে নি। দেখো, ডিম্বাণুর যে গঠনটা রয়েছে, এই ডিম্বাণুর একদম বাইরের যে প্রোটিন স্তরটা রয়েছে তাকে বলা হয় করোনা রেডিয়াটা। এই যে রেডিয়াটা মানে সূর্যরশ্মির মতো রেডিয়েন্ট হয়, মানে প্রতিফলিত হচ্ছে, যেন বিচ্ছুরিত হচ্ছে, এই জন্য এর নাম করোনা রেডিয়াটা। করোনা রেডিয়েটার পর এই যে একদম স্তরটা রয়েছে তাকে বলা হয় জোনা পেলুসিডা। এই স্তরটার কথা বলছি। জোনা পেলুসিডার পরে দেখো নীল রঙের যে স্তরটা রয়েছে তাকে বলা হয় ভাইটেলাইন পর্দা। এবং জোনা পেলুসিডা এবং ভাইটেলাইন পর্দার মাঝখানে দেখো একটা সাদা গ্যাপ রয়েছে যেটাকে বলা হয় পেরি ভাইটেলাইন স্পেস। এবং ভাইটেলাইন পর্দার নিচে যে রয়েছে দানাদার অংশগুলো সেগুলোকে বলা হয় কর্টিক্যাল দানা। এবার স্পার্মের স্ট্রাকচারটা এবং ওভামের মাঝখানেও এই যে এটা রয়েছে নিউক্লিয়াস, এটা তোমরা সবাই জানো। স্পার্ম হচ্ছে 3টি অংশ নিয়ে গঠিত, মাথা, গলা, তারপর লেজ। এই লেজের সাহায্যে তারা সন্তরণ করে যেতে পারে। মাথায় প্রধান 2টি অংশ মনে রাখতে হবে, একটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সামনের দিকে গলগি বডি থেকে তৈরি হয়েছে যে অংশটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম থেকে 2টো এনজাইম বেরোয়, একটার নাম হচ্ছে স্পার্ম লাইসিন বা হায়ালুরোনিডেস, এটা মনে রাখবে, পরে কাজে লাগবে। এবং আরেকটা উৎসেচক বেরোয়, সেটা হচ্ছে অ্যাক্রোসিন। এই দুটো কথা তোমাদের মনে রাখতে হবে। আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কি কি রয়েছে এরও ভিডিও আপলোড করা আছে, দেখবে। এটা হচ্ছে ওভারি, 2টো ওভারি থাকে, দুদিকের থেকে ফ্যালোপিয়ান টিউব, আর মাঝখানে রয়েছে ইউটেরাস। এই আপাতত এইটুকুই বলে দিই শর্টে, তারপরে আমরা ফার্টিলাইজেশন প্রসেসে চলে যাব। দেখো, ফার্টিলাইজেশন প্রসেসে প্রথমে যেটা আমি বলেছি শুক্রাণুর আগমন। শুক্রাণুর আগমন মানে স্বামী স্ত্রী যৌন মিলনের ফলে যে বীর্যপাত হয়, সেই বীর্যপাতে শুক্রাণু আসে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। তো এই শুক্রাণু আসে প্রায় 300 মিলিয়ন মতো শুক্রাণু। তোমরা সবাই জানো যে ফার্টিলাইজেশন হতে গেলে একটা স্পার্ম একটা ওভামের দরকার হয়। তাহলে 300 মিলিয়ন স্পার্ম কী করবে এখানে না, 300 মিলিয়ন স্পার্ম এই জন্য দরকার হয়। ফার্টিলাইজেশন করতে হলে কমপক্ষে 100টা স্পার্ম এই ওভামের কাছে আসতে হবে। 100টা স্পার্মকে আসতে গেলে তাকে 300 মিলিয়ন স্পার্ম তৈরি করতে হয়। তার কারণ বেশিরভাগ স্পার্ম এই ভ্যাজাইনা পথে নষ্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে এখানে অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়ামে কিছু স্পার্ম নষ্ট হয়ে যায়। তারপর ইউটেরাসের খাঁজে এসে কিছু স্পার্ম আটকে যায়, কিছু স্পার্ম এনার্জি লস করে তার আর সাঁতার কাটতে পারে না, তার ফলে লস হয়ে যায়। আর কিছু স্পার্ম দুদিকে চলে যায়। দুদিকে চলে যায় মানে কি, স্পার্ম যখন এখানে এলো, স্পার্ম তো জানে না কোথায় ওভাম রয়েছে। তোমরা সবাই কি জানো যে প্রত্যেক মাসে একটা ডিম্বাণু একটি ওভাম থেকে বেরোয়। এ মাসে এপাশ থেকে বেরোলো, ও পরের মাসে ওপাশ থেকে বেরোবে। তো এপাশে যদি ওভাম থাকে
স্পার্মের জানা নেই, স্পার্ম দুদিকে চলে যায়, তাতে কিছু স্পার্ম নষ্ট হয়ে যায়। তো এই নিয়ে মোটামুটি যতক্ষণ এই ওভামের কাছে আসে তখন 100টা কমপক্ষে হয়, তার থেকে কম যার আসে অর্থাৎ 300 মিলিয়নের অনেক কম স্পার্ম তৈরি হচ্ছে, তার মানে সে অলিগোস্পার্মিয়াতে হচ্ছে, তার স্টেরিলিটির প্রবলেম রয়েছে, ইনফার্টিলিটি প্রবলেম রয়েছে, অর্থাৎ তার ক্ষেত্রে বাচ্চা হওয়ার কিন্তু সম্ভাবনা কমে যাচ্ছে। তো এই যে 300 মিলিয়ন স্পার্ম যোনিপথে এলো, এইটাকে বলা হচ্ছে শুক্রাণুর আগমন। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা জেনে নিলাম। এরপরের পয়েন্ট যেটা হচ্ছে শুক্রাণুর সক্ষমতা বা ক্যাপাসিটেশন অফ স্পার্ম। দেখো, স্পার্ম যোনিপথে এলেই যে অ্যাক্টিভ হয়ে গেল তা কিন্তু নয়, এর 5-6 ঘন্টা এর মধ্যে থাকার পর কিন্তু সে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়া মানে কি না, এই অ্যাক্রোজোম পর্দাটা পাতলা হবে, তাকে বলে অ্যাক্টিভেশন অফ স্পার্ম বা ক্যাপাসিটেশন অফ স্পার্ম। তারপরে কি হবে না, কন্ট্যাক্ট অফ স্পার্ম অ্যান্ড ওভাম, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর সাক্ষাৎ হবে। সেটা কিভাবে হবে না, স্পার্ম ফ্যালোপিয়ান টিউবে আসার পর কি হবে না, এখানে যদি ডিম্বাণু থেকে থাকে, এখানে ডিম্বাণু থেকে থাকা মানে না, এই মাসে ধরে নিলাম এই পাশ থেকে একটা ওভাম রিলিজ হয়েছে, যে ওভামটা এখানে এসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করেছে, তারপর এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। এবার এসে এখানে প্রায় 24 ঘন্টা অপেক্ষা করবে স্পার্মের জন্য। 24 ঘন্টার মধ্যে যদি স্পার্ম আসে তাহলে ফার্টিলাইজেশন বা নিষেক হবে, যদি না আসে ওভাম নষ্ট হয়ে যাবে এবং ইউটেরাসে এসে পরের মাসে সে মেনস্ট্রুয়েশন সাইকেলে বেরিয়ে যাবে। এবার স্পার্ম এখানে এসে সে স্পার্ম কিন্তু প্রায় 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে পারে, অ্যাক্টিভ থাকতে পারে, তারপর সে নষ্ট হয়ে যাবে। এরই মধ্যে যদি স্পার্ম ওভাম থেকে থাকে তাহলে স্পার্ম এবং ওভামের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল, তাই না? এই সাক্ষাৎ হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে অ্যাক্রোজোমের যে পর্দা সেখানে তার পাতলা হয়ে গেল, তারপর যে বিক্রিয়াগুলো শুরু হবে সেইটা হচ্ছে কন্ট্যাক্ট অফ স্পার্ম অ্যান্ড ওভাম। এটা হয়ে যাওয়ার পর কি বিক্রিয়া হবে, এবার খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসছে, তার মানে স্পার্ম এবং ওভাম কাছাকাছি চলে এসছে। এবার কি হবে না, অ্যাক্রোজোম বিক্রিয়া হবে। সেটা কি না, স্পার্ম যখন এর কাছাকাছি আসবে তখন এই যে পাতলা পর্দা হয়ে গেছিলো, এর থেকে যে রস মানে উৎসেচক একটা বেরিয়ে আসবে, তার নাম বললাম কি হায়ালুরোনিডেজ বা স্পার্ম লাইসিন। ডিস্টার্ব করছে একটু, স্পার্ম লাইসিন বেরিয়ে আসবে। হ্যাঁ, স্পার্ম লাইসিন বা হায়ালুরোনিডেজ। এই উৎসেচকটা কি না, এটা প্রোটিওলাইটিক উৎসেচক। আগেই বলেছি করোনা রেডিয়াটা প্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ এখান থেকে উৎসেচক এসে এর প্রোটিন স্তরটাকে ভেঙে দেবে। প্রোটিন স্তরটা ভেঙে দিলে কি হবে না, এখান দিয়ে স্পার্মের মাথাটা প্রথম যে পর্দাটা রয়েছে জোনা পেলুসিডাতে চলে আসবে। জোনা পেলুসিডাতে মনে রাখবে এক প্রকার রিসেপ্টার থাকে এরকম, যে রিসেপ্টারকে বলা হয় স্পার্ম রিসেপ্টার বা শুক্রাণুগ্রাহক, অর্থাৎ এরা শুক্রাণুকে গ্রহণ করতে পারে। ধরো একটা রিসেপ্টারের যদি ছবি এরকম হয়, এরকম যদি রিসেপ্টারের ছবি হয় তাহলে তার স্পার্মের মাথা দেখো এইরকম, অর্থাৎ রিসেপ্টার এবং স্পার্মের মাথা গঠন একই, অর্থাৎ লক অ্যান্ড কির মতো। তা এই কারণটার জন্য এই ওভাম স্পার্মকে রিসিভ করে, গ্রহণ করে নেয়। এবং এটা স্পিসিস স্পেসিফিক, মানে একই প্রজাতির স্পার্ম, একই প্রজাতির ওভাম একই প্রজাতির স্পার্মকে গ্রহণ করবে, এই জন্য আলাদা প্রজাতির স্পার্মের সঙ্গে ফার্টিলাইজেশন হবে না। এই বিক্রিয়াটাকে অন্যভাবে বলা যায় ফার্টিলাইজিন অ্যান্টি ফার্টিলাইজিন বিক্রিয়া। ফার্টিলাইজিন কোনটা না ডিম্বাণুর মধ্যে থাকে, অ্যান্টি ফার্টিলাইজিন কোনটা না শুক্রাণুর মধ্যে থাকে। এই দুই প্রোটিনের বিক্রিয়ার ফলে দুটো লক অ্যান্ড কির মতো আটকে যায়, যার ফলে স্পার্মটা ওভামের একদম জোনা পেলুসিডার গায়ে আটকে যায়। আটকে যাওয়ার পর কি হবে না, এইখান থেকে অ্যাক্রোজোম যে অ্যাক্রোসিন বলে একটা উৎসেচক বেরোবে, অ্যাক্রোসিন বলে একটা উৎসেচক বেরোবে। সেই উৎসেচক কী করবে না, জোনা পেলুসিডাকে গলিয়ে দেবে। জোনা পেলুসিডাকে গলিয়ে দিলে আমরা ছবিটা যদি এভাবে আঁকি, তার মানে এইভাবে রাস্তা করে জোনা পেলুসিডায় গলিয়ে দিয়ে স্পার্মের মাথাটা পৌঁছে গেল কোথায় না, পেরিভাইটালিন স্পেস অতিক্রম করে ভাইটেলাইন পর্দার কাছে পৌঁছে গেল। হ্যাঁ, এই যে রাস্তা যে তৈরি হলো, গলিয়ে গলিয়ে যে রাস্তা ভেঙে দিয়ে যে রাস্তা তৈরি করলো, একে বলা হয় ফার্টিলাইজেশন পাথ বা নিষেক পথ। ফার্টিলাইজেশন পাথ বা নিষেক পথ বলা হয়, অর্থাৎ একটা রাস্তা তৈরি হলো যার মধ্যে স্পার্মের মাথাটা প্রবেশ করলো। তারপর কি হবে না, স্পার্মের মাথাটা ভেতরে ঢুকে যাবে, স্পার্মের মাথা ভেতরে ঢুকে যাবে, লেজ এবং গলা বাইরে থেকে যাবে, অর্থাৎ স্পার্মের মাথা এবং তার সঙ্গে নিউক্লিয়াস ভেতরে ঢুকে গেল।
এই যে বিক্রিয়াটা অ্যাক্রোজোম বিক্রিয়া কমপ্লিট হলো। এরপর যা হবে, স্পার্মের মাথা ঢুকে যাওয়ার পর এই যে ভাইটেলাইন পর্দার নিচে দেখো, মানে সেল মেমব্রেনের নিচে যে দানাদার অংশগুলো থাকে তাকে বলা হয় কর্টিক্যাল দানা। এই কর্টিক্যাল দানা হচ্ছে এক প্রকার প্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড দিয়ে তৈরি। এই কর্টিক্যাল দানাগুলো তখন এক্সোসাইটোসিস পদ্ধতিতে, মনে রাখবে, এক্সোসাইটোসিস পদ্ধতিতে ভাইটেলাইন পর্দার বাইরে বেরিয়ে আসবে এবং এই জোনা পেলুসিডার সঙ্গে যুক্ত হয়ে একটা শক্ত এবং মোটা মেমব্রেন তৈরি করবে, যে মেমব্রেনটাকে বলা হবে ফার্টিলাইজেশন মেমব্রেন বা নিষেক পর্দা। খুব গুরুত্বপূর্ণ এটা, নিষেক পর্দা। এইভাবে এসে নিষেক পর্দা তৈরি হয়ে যাবে। নিষেক পর্দা তৈরি হয়ে যাওয়ার ফলে এই শক্ত পর্দা ভেদ করে আর কোনো স্পার্ম ভেতরে ঢুকতে পারবে না। অর্থাৎ কয়েকশো স্পার্ম এসেছিল, কিন্তু একটা স্পার্ম ঢুকলো, আর স্পার্ম ঢুকতে পারলো না। ঠিক এই কারণে একটি স্পার্ম একটি মাত্র ওভামকে ফার্টিলাইজ করতে পারে, এটা খেয়াল রাখবে। নিষেক এইটা যেই ঢুকে গেল, তারপরে যে বিক্রিয়াটা হবে সেটাকে বলা হয় কর্টিক্যাল বিক্রিয়া। তার ফলে কী হলো, নিষেক পর্দা তৈরি হলো। নিষেক পর্দা তৈরি হওয়ার পর নিউক্লিয়াসের মিলন হবে, অর্থাৎ দুটো নিউক্লিয়াসের মিলন। সংজ্ঞায় বলেছিলাম, হ্যাঁ, এই যে ডিম্বাণুর যে নিউক্লিয়াসটা রয়েছে এটা কিন্তু প্রকৃত ডিম্বাণু নয়, একে আমরা বলবো সেকেন্ডারি উসাইট বা গৌণ পরডিম্বাণু। কেন না, এ যখন ওভামের মধ্যে ছিল, মিওসিস 1 কমপ্লিট করেছে, মিওসিস 1 কমপ্লিট করার পর মিওসিস 2 শুরু হয়েছে, তারপর কিন্তু এ বেরিয়ে এসছে, মিওসিস 2 কমপ্লিট হয়নি। তো এইখানে এসে যে জায়গাটায় উপস্থিত হয়েছিল সেই জায়গাটার নাম আমরা বলবো অ্যাম্পুলা। অ্যাম্পুলা, হ্যাঁ, এইখানে সে অপেক্ষা করছিল। তারপর সেই স্পার্মের নিউক্লিয়াস ঢোকার পর স্পার্মের মধ্যে যে ডিস্টাল সেন্ট্রিওল থাকে তাকে কাজে লাগিয়ে এই দুটো মানে ডিম্বাণুর নিউক্লিয়াসটা কি করবে না, সেকেন্ডারি যে মিওসিস 2 ছিল সেই মিওসিস 2টাকে কমপ্লিট করবে। তার ফলে কী হবে না, একটা পোলার বডি তৈরি হবে আর একটা নিউক্লিয়াস তৈরি হবে। যে পোলার বডি সেকেন্ড পোলার বডি বলতে পারো মিওসিস 2 পর হয়েছিল, সেই পোলার বডিটা নষ্ট হয়ে যাবে। যে নিউক্লিয়াসটা থাকবে তাকে বলা হবে স্ত্রী প্রো নিউক্লিয়াস। মনে রাখবে কথাটা, স্ত্রী প্রো নিউক্লিয়াস হচ্ছে এইটার সঙ্গে ফার্টিলাইজেশন হবে। আর এই যে নিউক্লিয়াসটা এসছে, এবার এর মাথার মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা হচ্ছে পুং প্রো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস দুটো এবার তার ক্রোমোজোমগুলো মিলে যাবে, মিলে গিয়ে সম্পূর্ণ একটা জাইগোটে একটা কোষে পরিণত হবে, অর্থাৎ একটা নিউক্লিয়াসে পরিণত হবে। যে নিউক্লিয়াসটা হচ্ছে প্রথম ডিপ্লয়েড নিউক্লিয়াস বা যাকে আমরা জাইগোট বলবো। তার অর্থাৎ কি দাঁড়ালো নিউক্লিয়াসের মিলনে, না স্ত্রী প্রো নিউক্লিয়াস এবং পুং প্রো নিউক্লিয়াস দুটো মিলিত হয়ে যে ডিপ্লয়েড কোষ তৈরি হলো, কারণ ডিম্বাণু থেকে n সংখ্যক, শুক্রাণু থেকে n সংখ্যক ক্রোমোজোম হয়ে 2n সংখ্যক হলো, দিয়ে ডিপ্লয়েড কোষ তৈরি হলো, তাকে আমরা বলবো জাইগোট। এই জাইগোট তৈরি হয়ে যাওয়া মানে নিষেক কমপ্লিট হয়ে যাওয়া। এবং এই যে নিউক্লিয়াস দুটো মিলিত হলো একে বলা হয় অ্যাম্ফিমিক্সিস। কথাটা মনে রাখবে, অ্যাম্ফিমিক্সিস কি পরীক্ষায় আসে। তো অ্যাম্ফিমিক্সিস হয়ে গেল, তার ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো। এইবার এই জাইগোট কোথায় হলো, তার মানে এই ফার্টিলাইজেশন যে এতক্ষণ এই 6টা স্টেপ বললাম, এটা কোথায় হলো, এটা হলো এই ইউটেরাসের এই ফ্যালোপিয়ান টিউবের এই অ্যাম্পুলাতে, তাই না। তো যদি পরীক্ষায় প্রশ্ন থাকে নিষেক কোথায় হয়, তাহলে শুধু ফ্যালোপিয়ান টিউব উত্তর লিখবে না, অনেকে লিখে ভুল করে দেয়, লিখবে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে হয়। এটা হচ্ছে কমপ্লিট আনসার, মনে রাখবে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্ট্যান্ট। তো অ্যাম্পুলাতে নিষেক হয়ে গেল। নিষেক হয়ে যাওয়ার পর জাইগোট এবার এগোতে থাকবে কোন দিকে, না ইউটেরাসের দিকে এগোতে থাকবে। ইউটেরাসের দিকে এগোতে এগোতে সেই সময় কী হবে না, সেই জাইগোটের বিভাজন হবে, কোষ বিভাজন হবে। একটা কোষ বিভাজিত হয় দুটো কোষ, দুটো কোষ থেকে 4টে কোষ, 4টে কোষ থেকে 8টা কোষ, 8টা কোষ থেকে 16টা কোষ। এইভাবে 16টা কোষ হওয়া পর্যন্ত যে বিভাজন হলো তাকে বলা হয় ক্লিভেজ। এবং ক্লিভেজের ফলে কি তৈরি হলো, না মরুলা তৈরি হলো। মরুলা দশা কমপ্লিট হবে, তারপর সে ইউটেরাসে চলে আসবে। এইটা আসতে প্রায় 2-3 দিন সময় লাগে। 2-3 দিনের মধ্যে সে ব্লাস্টুলায় তৈরি হয়ে যায়, মরুলা থেকে ব্লাস্টুলা। ব্লাস্টুলা হয়ে গেলে সে এইবার ইমপ্ল্যান্ট হয়ে যাবে কোথায়, না
ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে, এই যে ভিতরের স্তরটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামের সঙ্গে রোপিত হয়ে যাবে বা ইমপ্লান্ট হয়ে যাবে। তারপর সেখানে সে প্রায় 2 সপ্তাহ পর সে পুরা ভ্রূণ হওয়া কমপ্লিট হয়ে যাবে। মানে ব্লাস্টুলা হলো, ব্লাস্টুলার পর তাহলে ভ্রূণ তৈরি হলো এবং প্রায় 2 মাস বা 8 সপ্তাহ সে ভ্রূণ হিসাবে থাকলো। ভ্রূণটা এবার একটা পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হবে। পূর্ণাঙ্গ শিশু এইবার 40 সপ্তাহ অর্থাৎ 9 মাস পর দেহের বাইরে বেরিয়ে আসবে, তখন শিশুর জন্ম হবে। এই হলো পুরো নিষেক পদ্ধতি। তো এইভাবে তোমরা যদি স্টেপ ওয়াইজ করে নাও ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে। আশা করি সমস্ত কিছু বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।